8 উচ্চতর গণিত। আট দশমিক 2 দেখো তোমাদের অঙ্কগুলো আগে করানো হয়েছিল, এগুলা সময় নষ্ট না করে আমি SW দিয়ে দিব, না পারলে তোমরা করবা। শুধু একটা অঙ্ক করাই দিই 6 নাম্বারটা। আর তোমাদের পরীক্ষা তোমরা মনে হয় শুনছো এখন যে অনেকে ইংলিশ স্যারের কাছে 22 তারিখ থেকে আবার পরীক্ষা। তো দেখো 6 লাস্টের অঙ্কটা, স্যার আজকে কি পরীক্ষা নাই? আজকে পরীক্ষা কি আছে নাকি নাই সেটা বলতে। পরীক্ষা আছে। আপনি যে বললেন 22 তারিখ কি? 22 তারিখ স্কুলের পরীক্ষা। tan থিটা, আচ্ছা তোমরা সাথে সাথে তুলো। হ্যাঁ, এটা যেই জায়গা বুঝবা না আমারে প্রশ্ন করো, কারণ এগুলো তো আগে তোমরা পারো, সেই জন্য আমি শুধু পড়াই যাইনি, যেটা বুঝবা না ওই জায়গাটা আমাকে বলবা। স্যার স্যার বলে গেল স্যার লাস্টের 2 নাম্বার লাইনটা একটু বলেন তো। ওয়ানের পরিবর্তে সূত্র লিখছে, তারপরে এটাকে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র লিখছে। পরের লাইনে কি করছে, আমি এটা এখানে সাজানো, এটা সাজানো দরকার ছিল sec থিটা আগে tan থিটা পরে। তখন কি হতো দেখো sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা কমন নিয়ে আসছে। কমন নিয়ে আসলে এটা পুরোটা কমন চলে আসছে, এখানে 1 থাকে 1 a মাইনাস এটা। আবার এখানে পুরোটা কমন চলে আসলে আর থাকে এটা লিখলাম, শেষ এটাই। এরপরে না বুঝলে বলবা। এটা কাটা যায়, তো কাটাকাটি তোমরা করবা না। tan থিটা প্রমাণিত।
অনেক সময় এটার প্রমাণ আর একটু সামনের দিকে চায়। ভেঙে ফেলো 1/cos θ sin θ/cos θ। লসাগু হইছে cos θ 1 প্লাস sin θ। অনেক সময় উত্তর এখানেও চায়। এরপরে আবার অনেক সময় cos মানে উপরে দিক উপরে সাইডে cos নিচে সাইডে এটা মানে অন্যরকম সাইডে উপরে cos সাইন। উপরে cos সাইনে আমরা কি করব? উপরে নিচে cos θ দ্বারা গুণ করব। নিচে থেকে সূত্র sin স্কয়ার θ এবার দেখো 1 প্লাস sin θ 1 প্লাস sin θ কাটা যায়। এই cos θ 1 মাইনাস sin θ। অনেক সময় এই লাইনটা উঠতে চায়। তাহলে এটা উত্তরের জন্য তিনটা অপশন। আর তিনটা যে কোনো একটা উত্তর চাইতে পারে। আমার প্রশ্নটাও একটু ঘুরে আসে। sin θ মাইনাস cos θ প্লাস 1 মানে এটা হচ্ছে প্রশ্ন। তারপর হচ্ছে sin θ প্লাস cos θ মাইনাস 1 প্রশ্নটা আবার এইভাবে আসে। এত সমান সমান প্রমাণ করতে বলে তিনটায় প্রমাণ করতে বলে। হ্যাঁ, ক্লাস শেষ হলে বললো তার স্কুল কি সামনের মাসে খুইলা দিবে? কি তার স্কুল দেখো সম্ভাবনা নাই। সারা বিশ্বে কি কোন জায়গায় কি স্কুল খুলছে? স্যার খুললে আবার বন্ধ করে দিছে। কোন দেশে? স্যার যুক্তরাষ্ট্রে। এটা একটা সমস্যা আছে। স্কুল খুললে সারা বিশ্বে একসাথে ঘুরতে হবে, না হলে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাংলাদেশে যে সাহায্য দেয় না ওইটা দিবে না। ও মাই গড। তুমি এরা বাংলাদেশের সরকারের উপর নির্ভরশীল না, তো এটা বহির্বিশ্বের সাথে নির্ভরশীল। স্যার পরীক্ষার ফির ব্যাপারটা বুঝি নাই। পরীক্ষা ও পরীক্ষা আপনি যে মেসেজটা দিচ্ছেন এটা বুঝি নাই। পরীক্ষার ফি হইছে যারা জুমে পড়ো তারা 250 টাকা, যারা প্রাইভেট আমার কাছে পড়ে না তারাও 250 টাকা। কিন্তু থানা পুকুরপাড় আমার বাসাতে যারা কয়েকজন করবে 10 জনের মতো তারা ফি দেওয়া লাগবে না।
আবার যদি তোমাদেরকে তাল পুকুর পাড়ে পড়ানো শুরু করি কোনো এক সময়, ওই সময় আবার ফি দেওয়া লাগবে না। বেতনের সাথে 250 টাকা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিও। আর ওই স্যারের বিকাশ নাম্বার এখন স্যারের 2টা নাম্বারে। আচ্ছা হ্যাঁ, এটা দেখো। আর এই অঙ্কটা কেমনে করবা? এই যে sin থিটা cos থিটা, তো cos থিটা দ্বারা ভাগ করে ফেলবা উপরে নিচে। এটা করতে গেলে cos থিটা দ্বারা ভাগ করবা। আমি সরাসরি একটু দেখাই দিই। cos থিটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে হয়ে যাবে tan থিটা। নিচে এইভাবে লিখবা। আচ্ছা ভাঙি দেখাই দিই। sin থিটা বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা। প্রত্যেকটাকে এরকম ভাবে ভাগ করবা। sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা বাই cos থিটা মাইনাস 1 বাই cos থিটা। এইভাবে দিয়ে কাজ করলে এরপর দেখো প্রশ্নটা মেইন প্রশ্ন হয়ে যায়। sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, cos থিটা বাই cos থিটা মানে -1, 1 বাই cos থিটা মানে হচ্ছে sec থিটা, sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা। এটার মান 1 আর এটা -sec থিটা। মেইন বইয়ের মতো হয়ে গেছে আবার মেইন অঙ্কটার মতো। আর এইখানে তোমাদের অঙ্কগুলো আগে করানো হয়েছে, এইজন্য স্যারে আর অঙ্কটি করাইতেছি না। যদি আটকে যাও অনুশীলনের মধ্যে ওইগুলো স্যারে করাই দিব আগামী 5 এ। আর সবচেয়ে দুঃখজনক হইছে তোমরা ক্লাস কেন করো? আমি এইচডব্লিউ করে পাঠাইতে বলছি, মাত্র 10 জন এইচডব্লিউ পাঠাইছো। এটা একটা কথা হলো? তোমরা তো পড়ালেখা তো এক করোই না, আবার বলছে এইচডব্লিউ পাঠাইতে। এটাও এই কাজটাও তোমরা করতেছো না, এটা মানে বুঝলাম না। এবার আসো, তাহলে তোমরা এক কাজ করো, উচ্চতর এই অনুশীলনটা শেষ করো। আগামী ক্লাসে 8.3 পড়াবো। হ্যাঁ, পদার্থবিজ্ঞান অষ্টম নবম অধ্যায়টা আছে মনে সিলেবাসে না? স্যার কেমিস্ট্রি পড়াবেন না? হ্যাঁ পড়াবো। পদার্থবিজ্ঞানটা একটু শুরু করে তারপরে পড়াইতেছি। আচ্ছা ফিজিক্সটা শুরু করে। ফিজিক্সের কোন কোন অধ্যায় আছে পরীক্ষাতে? 2, 9 আর 12। তাহলে স্যারের 9 নাম্বারটা একটু লেন্সটা একটু করাই দিই। এরপর আলো প্রথম অংশটা পরে করে দিব। তো লেন্স, লেন্স কাকে বলে কে কে পারো? মেইন বইটা খুব ভালোভাবে পড়বা, কিন্তু বই ডায়েরি থেকে প্রশ্ন করবে না। মেইন বই থেকে প্রশ্ন করবে, প্রশ্ন কোনো গাড়ির সাথে মিলতো না তোমাদের। লেন্স কাকে বলে কে পারো দেখি? লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স কাকে বলে? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে এটা হচ্ছে একটা লেন্স, এটাও লেন্স। দুটো দেখো দুটা গোলীয় পৃষ্ঠ। তো লেন্সের দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তভাগ ক্রমশ সরু। মধ্যভাগ মোটা, প্রান্তভাগ ক্রমশ সরু, সেটাকে বলা হয় উত্তল লেন্স। আর যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ মোটা, মধ্যভাগ সরু, প্রান্তভাগ মোটা, সেটাকে বলা হয় অবতল লেন্স। তাহলে গেছে উত্তল লেন্স, অবতল লেন্স। এবার আলো করলে দুটোটাতে কি হয়? উত্তল লেন্সের ক্ষেত্রে একগুচ্ছ সম্পর্ক, এটা হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা প্রধান অক্ষ কাকে বলে? এটা আরো কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাটা করায়। লেন্সের ক্ষেত্রে সংজ্ঞা হয়েছে কি? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র কাকে বলে? এই লেন্স গুলো যেই গোলকের অংশ বিশেষ,
লেন্স গুলো যেই গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। যেহেতু লেন্সের দুটা গোলীয় পৃষ্ঠ থাকে এই জন্য এটার জন্য কেন্দ্র হইছে এইদিকে C1 ধরলাম, এটার কেন্দ্র হইছে এইদিকে C2, মানে এটার জন্য কেন্দ্র এদিকে, এটার জন্য কেন্দ্র এদিকে। কিন্তু এটার ক্ষেত্রে এটার জন্য কেন্দ্র হইছে এইদিকে আর এটার জন্য কেন্দ্র হইব কোন দিকে, এইদিকে। তাহলে গোলীয় দর্পণে মানে লেন্সের কেন্দ্র হচ্ছে দুটা, লেন্সের কেন্দ্র হচ্ছে দুটি। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? লেন্স গুলো যেই গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এরপর হচ্ছে প্রধান অক্ষ। লেন্স দুটার কেন্দ্রে সংযোজককারী রেখাকে বক্রতা প্রধান অক্ষ বলে। কেন্দ্রে সংযোজককারী রেখা, যে দুটা কেন্দ্র আছে এই দুটা কেন্দ্রে সংযোজককারী রেখাকে বলা হয় বক্রতার কেন্দ্র আর প্রধান অক্ষ। তাহলে স্মৃতি কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, তারপর হচ্ছে প্রধান অক্ষ, এরপর হচ্ছে আলোক কেন্দ্র। আলোক রশ্মি লেন্সে আপতিত হলে, লেন্সের যেই বিন্দুতে আপতিত হলে প্রতিসরণের সময় দিক পরিবর্তন করে না। আলোক রশ্মি লেন্সে আপতিত হলে প্রতিসরণের সময় না, যে বিন্দু দিয়ে আপতিত হলে প্রতিসরণের সময় দিক পরিবর্তন করে না, সেই বিন্দুটাকে বলা হয় প্রধান আলোক কেন্দ্র। দেখো এই বিন্দু দিয়ে আপতিত হলে দিক পরিবর্তন করে না, তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্র। এই লেন্সের ক্ষেত্রে এটা তো প্রধান অক্ষ, এইখানে আপতিত হলেও কি করতো না, দিক পরিবর্তন করবে না। অর্থাৎ লেন্সের ভিতরে যেই বিন্দু দিয়ে আলোক রশ্মি গমন করলে দিক পরিবর্তন করে না, সেই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। তাহলে শিখবা আলোক কেন্দ্র। এই লেন্সের ক্ষেত্রে এইগুলো হচ্ছে সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো পড়ে নিবা। এবার আসো আলোক রশ্মি লেন্সে আপতিত হলে কি হয়? আলোক রশ্মি এই লেন্স আপতিত হলো, আবার এই লেন্সও আপতিত হলো, সমান্তরাল আলোক রশ্মি। এই সমান্তরাল রশ্মি লেন্স আপতিত হলো। এবার দেখো প্রতিসরণের পরে কি হইব? প্রতিসরণের পরে এটা অভিসারী হবে। হ্যাঁ, এটা অভিসারী। অভিসারী মানে একটা বিন্দুতে মিলিত হওয়া। আর এটার ক্ষেত্রে কি অপসারী হবে? এই লেন্স ওই লেন্সের ক্ষেত্রে অপসারী হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না, আমি স্কুল যাই না তো, আমরা স্কুলে টিচাররা যাই না। মোবাইলে কথা বলতে তো চলবো, এই বিকাশ নম্বরে পাঠিয়ে দিও। হ্যাঁ, দুটো নাম্বারে আছে। হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা, হ্যাঁ এরপরে দেখো, তাহলে এই ঘটনাটাকে বলা অভিসারী, এই ঘটনাটাকে বলা হয় কি অপসারী। এই জন্য এটাকে বলা হয় অভিসারী লেন্স। আর এটাকে বলা হয় অপসারী লেন্স। এবার আসো
এটাকে কি বলা হয়, যে বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় প্রধান ফোকাস। যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় কি প্রধান ফোকাস। তাহলে আলোক কেন্দ্র বলছি, এরপর হচ্ছে প্রধান ফোকাস। ফোকাস আর হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে প্রধান ফোকাস কাকে বলে? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, যে বিন্দুতে মিলিত হয় এটা হচ্ছে অভিসারী লেন্সের ক্ষেত্রে মানে উত্তল লেন্সের ক্ষেত্রে, আর যে বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে বলা হয় কি প্রধান ফোকাস। তো দেখো এটার ক্ষেত্রে প্রধান ফোকাস হচ্ছে বাস্তব আর এটার ক্ষেত্রে প্রধান ফোকাস হচ্ছে কি অবাস্তব। কারণ রশ্মিগুলো তো সত্যিকারও তার পিছনের দিকে আসে না, আমরা মিলে নিয়ে আর কি যে পিছনের দিকে আসলে এখানে মিলিত হইতো, অথবা আমাদের কাছে মনে হইতেছে আলোক রশ্মিগুলো এই বিন্দু থেকে যাইতেছে। এই জন্য অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস হচ্ছে কি অবাস্তব। আর ফোকাস দূরত্ব জানো হয় লেন্স থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। লেন্স থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক। কেন ঋণাত্মক? কারণ লেন্সের ক্ষেত্রে অবাস্তব দূরত্ব হচ্ছে কি অবাস্তব বস্তু বা অবাস্তব বিন্দুর দূরত্ব হচ্ছে ঋণাত্মক, আর বাস্তব বিন্দুর দূরত্ব হচ্ছে কি ধনাত্মক। আর যেহেতু এটা অবাস্তব বিন্দু এই জন্য দূরত্বটা হলো ঋণাত্মক। হ্যাঁ, এরপরের প্রশ্ন লেখো, উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? প্রশ্ন লিখো। উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? প্রশ্নটা আবার একটু বলেন। হ্যাঁ, উত্তল লেন্সকে উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? স্যার আজকে এক্সামের লিংক পাবো কিভাবে? হ্যাঁ, আজকে এক্সামের লিংক পাবো কিভাবে? লিংকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। ওই আগে ওই টাইমারটা টাইম সেট করে দিবেন। টাইম সেট করে দিলে ইয়া হয় 1.5 টাকা করে লাগে। আচ্ছা, যে টাইমে দিতে পারে। না না, এই টাইম ফিক্সড 8:30 থেকে 8:30টায়। 8:30 থেকে শুরু হইব, ঠিক 9টার দিকে বন্ধ হয়ে যাবে। আর কোনো রিকোয়েস্ট করলে ইয়ে হইতো না। আর তোমাদের ইয়া শেষে কিনা কয় 20টা পরীক্ষা শেষ হলে এরকম একটা মার্কশিট তৈরি করে ইয়াগুলো গ্রুপে দিয়ে দিব। কথা কি আমাদের এক্সাম 9টায় না? 9টার দিকে না, 8:30টায়। প্রাইভেট আছে এইজন্য। হ্যাঁ, এবার প্রশ্ন লেখছো কি? এবার প্রশ্ন কিন্তু চিত্রের মধ্যে উত্তর আছে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি উত্তল লেন্সের ক্ষেত্রে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর অভিসারী হয়ে প্রধান অক্ষের একটি বিন্দুতে মিলিত হয় দেখে এই লেন্সটাকে বলা হয় অভিসারী লেন্স। আর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি অবতল লেন্সের ক্ষেত্রে লেন্সে আপতিত হয়ে অপসারিত হয়ে প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয়, মনে হয় যেন তারা ওই বিন্দু থেকে অপসারিত হচ্ছে, এই জন্য এটাকে অপসারী লেন্স বলা হয়। তোমরা গাইডে গেলে গুছাইরে এটা পাইবে, সংজ্ঞাটা লিখে বলবা। এবার আসলে লেন্সের ক্ষমতা কাকে বলে? লেন্সের ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? তাহলে ক্ষমতা হইছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি
উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী এবং অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী করার সামর্থ্যকে লেন্সের ক্ষমতা বলে। লেন্সের ক্ষমতা কাকে বলে? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি উত্তল লেন্স, অভিসারী এবং অবতল লেন্স অপসারী করার সামর্থ্যকে লেন্সের ক্ষমতা বলে। লেন্সের ক্ষমতাকে ফি দ্বারা প্রকাশ করা হয়। ফি হচ্ছে 1/f, অর্থাৎ ক্ষমতা হচ্ছে ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। ফোকাস দূরত্ব যত কম হবে ক্ষমতা তত বেশি হবে। ক্ষমতার একক হচ্ছে ডাইঅপ্টার, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। একক ডাইঅপ্টার ডি দ্বারা, স্মল ডি দ্বারাও প্রকাশ করা হয়। আবার ক্ষমতার একক, এটার একক আমরা এটাও লিখতে পারি এম ইনভার্স। এম ইনভার্সটা কিভাবে কে বুঝাইতে পারবে আমারে? স্যার ফোকাস দূরত্বের একক মিটার এই জন্য আর উপরে 1 এটা একক মিটার থেকে এটা উপরে, তাহলে বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে মিটারের বিপরীত রাশি সে ডাইঅপ্টার, মিটারের বিপরীত রাশি কি? ডাইঅপ্টার। এবার লেন্সের ক্ষমতা দুই প্রকার আছে, প্লাস আর মাইনাস। কেন প্লাস? কারণ উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস ধনাত্মক, এই জন্য হচ্ছে উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে ধনাত্মক। অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক, এই জন্য ক্ষমতাও হয় কি? ঋণাত্মক। তো আসি আমরা প্রশ্ন লিখি। কোন লেন্সের ক্ষমতা প্লাস 5D বলতে বোঝায় লেন্সটি প্লাস মানে উত্তল, লেন্সটি উত্তল এবং একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে এমন ভাবে অভিসারী করে যেন তা লেন্স থেকে তো ইন্টু 100 সেন্টিমিটার কত দেখো তো। লেন্স থেকে ডি এর মানটা বসে দিও, 5 বসে দিও, 20 সেন্টিমিটার। লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে প্রধান অক্ষের কোন বিন্দুতে স্যার এদিকে 100 ব্যবহার হয়েছে কেন? 100 সেন্টিমিটার। 100 স্যার এটা মিটারটা সেন্টিমিটার নিচ্ছি, মিটার নিলে এটা দশমিকের ছোট মান হয়, তো এই জন্য দেখো এটা স্যারে সেন্টিমিটার নিচ্ছি, কারণ মিটার নিলে কত হতো? মিটার নিলে 0.2 মিটার হতো আর কি, স্যার এই জন্য সেন্টিমিটার নিচ্ছি। আর এখানে মাপগুলা সাধারণত সেন্টিমিটার হয়, ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ এগুলা সেন্টিমিটারে থাকে। লেখা হইলে বলো।
জি স্যার লিখছি। এবার পরের প্রশ্ন, কোন লেন্সের ক্ষমতা -5D বলতে কি বোঝায়? লেন্স কি অবতল এবং একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে এমন ভাবে অপসারী, অভিসারী জায়গা তবে অপসারী করে যেন তা লেন্স থেকে এত সেন্টিমিটার দূরে পদা নখের কোন বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। তো লেন্সের ক্ষেত্রে সূত্র শিখছি একটু আগে, P = 1/f, আর আমরা তো জানি f হচ্ছে কত, r/2, f রয়েছে আরেকটা 1/u 1/b সমান 1/f। এর একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে m equal l prime by l minus b by u। দেখো এখানে p এসে ক্ষমতা, f পদাঙ্ক, ফোকাস দূরত্ব, f হইছে তো বুঝছে, আর হইছে বক্রতার ব্যাসার্ধ, u হইছে লক্ষ্যবস্তুর দূরত্ব, তারপরে b হইছে বিম্বের দূরত্ব, l প্রাইম হইছে বিম্বের দৈর্ঘ্য, l হইছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, m হইছে বিবর্ধন, b হইছে বিম্বের দূরত্ব, u হইছে লক্ষ্যবস্তুর দূরত্ব, মাইনাস যদি লক্ষ্যবস্তু আর এখানে বিম্ব যদি বাস্তব হয় তাহলে প্লাস চিহ্ন হইব, বিম্ব যদি অবাস্তব হয় তাহলে এটা কি হইব, মাইনাস হইব। এবার আসো আমরা মেইন অঙ্কতে ফিরে যাই। চল্লিশ সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ, বিশিষ্ট একটি উত্তল লেন্সের সামনে, তার উপরটা এর উপরে লেখাগুলো দেখা যায় না। সামনে দৈর্ঘ্যে একটি লক্ষ্যবস্তু অবস্থিত।
অসীম অবস্থিত হলে বিম্বের অবস্থান রশ্মি চিত্র এবং গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগে গাণিতিকভাবে করা। লক্ষ্যবস্তু কি অসীমে অবস্থিত, তাহলে ইউর মান হচ্ছে ইনফিনিটি। তারপর আমরা সূত্র হিসেবে ব্যবহার করব 1/u + 1/b = 1/f। বের করব b এর মান, কিন্তু f দরকার। তো বক্রতার ব্যাসার্ধ r দেওয়া আছে 40 সেন্টিমিটার, তাহলে f হইব r/2 = 20 সেন্টিমিটার। এবার b এর মান প্রশ্নবোধক চিহ্ন বের করব। এবার b এর মান বের করতে গেলে আমরা জানি তো সূত্র এটা 1/b 1/f - 1/u। এবার লিখব 1/f এর মান 20 আর ইয়ার মান হচ্ছে কত 20, ইউর মান হচ্ছে কত ইনফিনিটি। 1/∞ মানে কই ইনফিনিটি হর যদি ইনফিনিটি হয় তার মান 0, এই 20। সুতরাং 20 = 20 সেন্টিমিটার। বলো। স্যার তুলসী। হ্যাঁ, করা হয়েছে। জি স্যার। উত্তর লিখবে কিভাবে? সুতরাং বিম্বটি লেন্স থেকে এত সেন্টিমিটার দূরে অবস্থিত। সুতরাং বিম্বটি এত লেন্স থেকে এত সেন্টিমিটার দূরে অবাস্তব বাস্তব। দেখো, সুতরাং বিম্বটি লেন্স থেকে এত সেন্টিমিটার দূরে বাস্তব লেন্সের উপরে। এবার রশ্মি চিত্র কেমনে হইব?
এফ। তখন তোমরা কি করবা, এইভাবে একটা রশ্মি অঙ্কন করবা যেটা আলো কেন্দ্র দিয়ে যায়। এল, এল প্রাইম হচ্ছে লেন্স। এরপরে আরেকটা আলোক, একটা আলোক সেখানে আরেকটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে নাও। প্রধান ফোকাস দিয়ে যেটা যাবে মানে দেখো এটা অসীমে কোথায় আছে লক্ষ্যবস্তু আমরা জানি না, এই জন্য লক্ষ্যবস্তু উল্লেখ থাকবে না এখানে। অসীমে তাহলে একটা তো গেছে ও দিয়ে আরেকটা যাবে প্রধান ফোকাস দিয়ে, যাওয়ার পরে এটা প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হবে। এই ক্ষেত্রে প্রধান ফোকাসটা পরে দিও, সমান্তরালে প্রতিসরিত হবে। সরিত হওয়ার পরে এই রশ্মি দুটো যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর এই লম্ব অঙ্কন করব, আই বি লম্ব। এটা আবার প্রধান ফোকাস, কারণ অসীমে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব গঠিত হবে প্রধান ফোকাসে, অসীমে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব গঠিত হবে প্রধান ফোকাসে। তোমাদের এইচডব্লিউ রশ্মি চিত্র নিয়ে আমি আগামী প্রাইভেটে আমি করাবো। তোমাদের এইচডব্লিউ হবে 60 সেন্টিমিটার, 60, 40, তারপর হয়েছে 30, 20, 10, এইগুলা দিয়ে অঙ্ক করবা। এগুলাতে আরেকটু বাড়াইতে আসছি আমি। চিত্রটা আঁকা শেষ হলে স্যারের বলবা। স্যার এগুলা দিয়ে কিসের মান বের করবো, বিম্বের? এদিকে রশ্মি চিত্র স্যারে আগামী প্রাইভেটে শিখাবো, তোমরা শুধু অঙ্ক ওই করে নিয়ে আসবা, ওই সূত্রটা ব্যবহার যে শুধু বিম্বের অবস্থান? হ্যাঁ, বিম্বের অবস্থান আরো দিতে আছে প্রশ্ন, স্যার চিত্রটা মুছার পরে লিখতে আছে। হ্যাঁ, চিত্র আঁকা হয়েছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, বিশ্লেষণ করো। তারপর হচ্ছে বিবর্ধন, বিবর্ধন ও বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বিবর্ধন নির্ণয় করবে কি, n ইকুয়াল যদি বাস্তব বিম্ব হয়, বাস্তব কেমনে বুঝবা, যদি b এর মান যদি পজিটিভ হয় বাস্তব, আর b এর মান নেগেটিভ হলে সব বাস্তব। বাস্তব বিম্ব হলে বিবর্ধন হচ্ছে b/u, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে। বিম্বের দৈর্ঘ্য বাইর করতে গেলে দেব m ইকুয়াল l'/l, এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য m। l তো দেওয়া আছে, m তো আগে বাইর করে ফেলবা, তাহলে এই এতটুকু গাণিতিক সমস্যা এগুলা করে ফেলবা, চিত্র ছাড়া বুঝাবো।
হ্যাঁ, রসায়ন ষষ্ঠ অধ্যায় তোমাদের ওদিনকে যে পড়াইছি ওই জায়গায় কি কারোর কোনো সমস্যা আছে? কার কি সমস্যা আছে ওইখানে? আনিকার সমস্যা আছে? আচ্ছা, তাহলে আজকে সে শতকরা সংযুক্তি দেখো। সোডিয়াম সালফেট 10 অণু পানি। সবাই এটা আণবিক ভর বের করো। তো আণবিক বের করার নিয়ম হচ্ছে এত এর আণবিক ভর। সোডিয়াম কয়টা দেখো, পুরাটাতে সোডিয়াম আছে 2টা, এই জন্য 23 গুণ 2। পুরাটাতে সালফার আছে একটা, এই জন্য 32। অক্সিজেন আছে এখানে 10টা, এখানে আছে 4টা, মোট 14টা অক্সিজেন। এখানে আছে 10টা, এখানে আছে 4টা, 14টা। তাহলে 14 গুণ 16। হাইড্রোজেন 20টা আছে, 10 দুগুণে 20। তাহলে যোগ 20 গুণ 1। এবার দেখো কত হয়। স্যার 322। 322। এবার লিখবো সোডিয়াম সালফেট 10 অণু পানি 1, সোডিয়াম সালফার অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু সংখ্যা যথাক্রমে কয়টা? 2টা, 1টা, 14 ও 20টি। সুতরাং সোডিয়াম সালফেট এত এ সোডিয়াম এর সংযুতি, সোডিয়ামের সংযুতি বা শতকরা পরিমাণ সমান মোলের আণবিক ভর, মানে যৌগের আণবিক ভর নিচে, আর উপরে হচ্ছে কি পরমাণুর সংখ্যা গুণ পারমাণবিক ভর গুণ 100। কি বলছে? পরমাণুর সংখ্যা, পারমাণবিক ভর আর 100% গুণ। এভাবে সবগুলাকে বের করো।
স্যার করছি। আচ্ছা বলো, সবার সাথে উত্তর মিলাও। স্যার আমি আসল নাম্বার নেওয়াতে 100.01 আসে সবগুলা যোগ করলে। আচ্ছা বুঝছি, সমস্যা নেই। এটা না তো কোনটা কত পার্সেন্ট এগুলো বলে দাও। সোডিয়াম কত বাড়ছে? স্যার সোডিয়াম হচ্ছে 14.29। হুম তারপরে হচ্ছে সালফার হচ্ছে 9.94। হুম অক্সিজেন হচ্ছে 69.57। হুম। আর হাইড্রোজেন হচ্ছে 6.1। সবার সাথে মিলছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো নাইট্রোজেন এর দ্বারা গঠিত একটি যৌগে নাইট্রোজেন সমান 92% এবং যৌগটি বাষ্প ঘনত্ব 54। আণবিক সংকেত নির্ণয় করো। ওই প্রশ্ন লেখো। দেওয়া আছে যৌগটি নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। এরপরে নাইট্রোজেন কত পার্সেন্ট? 25.92%। তাহলে সুতরাং অক্সিজেন কত হইব? 100 মাইনাস 25.92 বা 74.08%। এরপরে নিজ নিজ শতকরা পরিমাণকে কি লিখতে হবে? হেডিংটা শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। ভাগ করলে নাইট্রোজেন 25.92 14 দ্বারা ভাগ, অক্সিজেন 74.08 এটাকে 16 দ্বারা ভাগ। ভাগফলগুলো বলো।
স্যার নাইট্রোজেন হচ্ছে 1.85 এটা 1.85 আর ওইটা আর অক্সিজেন 4.63 4.63 এরপরে শতকরা পরিমাণ যেটা তো বললাম প্রাপ্ত ভাগফল পূর্ণ সংখ্যা আসে না এখানে। যদি পূর্ণ সংখ্যা আসতো তাহলে আমরা এখান থেকে সংকেত লিখে স্থূল সংকেত লিখতে পারতাম। যেহেতু পূর্ণ সংখ্যা আসে নাই তাহলে এদের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা দ্বারা তোমাকে ভাগ করতে হবে। লেখো প্রাপ্ত ভাগফলকে এদের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল ক্ষুদ্রতম ভাগফল 1.85 এত দ্বারা ভাগ করে পায়। 1.85 1.85 ভাগ করলে 1 অক্সিজেনের ভাগ করলে 4.63 1.85 2.5 দেখো এটাও পূর্ণ সংখ্যা আসে নাই। যদি পূর্ণ সংখ্যা আইতো অর্থাৎ পূর্ণ সংখ্যা না আইসা যদি 2.1 বা 2.2 হইতো আমরা লিখে ফেলতাম 2 আর যদি 2.8 আইতো বা 2.9 আইতো তাহলে আমরা এটা লিখে ফেলতাম 3। দেখো এটা 2 এর কাছেও সংখ্যাও না 3 এর কাছেরও সংখ্যা না, এই জন্য এটাকে পূর্ণ সংখ্যা ধরতে পারতেছি না, নিতে পারতেছি না। এই অবস্থা কি করতে হবে? এই দ্বিতীয়বার ভাগ করার পরও যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে আমাদের কাজ হবে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা দ্বারা গুণ করলে এটা পূর্ণ সংখ্যা হবে। যেমন 4 দ্বারা গুণ করলেও পূর্ণ সংখ্যা হয়, 8 দ্বারা গুণ করলেও পূর্ণ সংখ্যা হয়, 2 দ্বারা গুণ করলেও পূর্ণ সংখ্যা হয়। এটা তাহলে আমরা সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা দ্বারা গুণ করব। এই আবার লিখবো আবার প্রাপ্ত ভাগফলকে 2 দ্বারা গুণ করে পায়। দেখো কি বলছি, এবার পূর্ণ সংখ্যা না হলে গুণ করতে হইব। নাইট্রোজেন 1 * 2 = 2, অক্সিজেন 2 * 5 আর 2.5 * এটা 5 হয়ে যায়। সুতরাং যৌগটি এবার পূর্ণ সংখ্যা পাইছি, যৌগটির স্থূল সংখ্যা নাইট্রোজেন 2টা অক্সিজেন 5টা সেই স্থূল সংখ্যা দিয়ে লেখা হলে বলো।
এবার তাহলে স্থূল সংকেত এইভাবে নির্ণয় করে। এবার আণবিক সংকেত নির্ণয় কিভাবে করে? মনে করি আণবিক সংকেত এই N2O5 এখানে N, তো এখানে N কি? এখানে N ইকুয়াল প্রকৃত, আচ্ছা এত কিছু না, এটা হচ্ছে আণবিক ভর বাই আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর। এখন আমাদের আণবিক ভর দেখো প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নেতে আণবিক ভর দেওয়া নাই। তো আণবিক ভর দেওয়া না থাকলে কি হয়েছে? আণবিক ভর হচ্ছে 2 বাষ্প ঘনত্ব, যোগের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, যোগের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এরপরে আসো স্থূল সংকেত। স্থূল সংকেতে ভর কত হইব? নাইট্রোজেন হচ্ছে 14 গুণ 2 যোগ অক্সিজেন হচ্ছে কত? 16 গুণ 5। বাষ্প ঘনত্ব প্রশ্নে দেওয়া আছে 54 আর নিচে রয়েছে 108, কাটাকাটি করলে কত হয়? 1 হয়। এবার কি হইব? সুতরাং যৌগটির আণবিক সংকেত ওই উপরে মান দশা দিব, এই n এর জায়গাতে মান দশা দিব 1, বার কত হয়? 1 দ্বারা ভিতরে গুণ করো, এই হয়। শেষ করো।
যৌগটির স্থূল সংক্ষেপ নির্ণয় করো। এবার দেখো, তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আমাদের কি করা লাগবে? শতকরা পরিমাণ লাগবে। তো শতকরা পরিমাণ কেমনে বের করব? এরকম বদ দেওয়া থাকলে আমি একটা সংক্ষেপে দেখা দিই, দেখো হাইড্রোজেনের সংযুতি যৌগটিতে লিখবা, যৌগটিতে হাইড্রোজেনের সংযুতি সমান। মোট বড় হইছে কত? 30। পুরাটা বস্তু বড় হইছে 30, এর মধ্যে হাইড্রোজেন হইছে 0.96, এই গুণ 100%। একই ভাবে কার্বনের সংযুতি হইব 30 আর উপরে হইব কত? 5.81 ইনটু 100%। তারপর হইছে কার্বনের পরে হইছে অক্সিজেনের সংযুতি, নিচে 30, উপরে হইব 23 গুণ 100%। হ্যাঁ, এটার এইচডব্লিউ সুন্দর করে করবা, তাহলে তোমাদের এইচডব্লিউ রয়ে গেল 8.2। যে অঙ্কগুলো কইরা করবা, তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান রয়ে গেল লেন্স পুরাটা, কিন্তু মেইন বই থেকে পুরাটা করবা, স্যার এইচডব্লিউডি করবা। আর রসায়ন হচ্ছে কি? স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযুতি, এই এতটুকু তোমরা করে রাখবা। আর এই প্রশ্নটা তোলো, এটার এইচডব্লিউ করবা।